দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএস মিডিয়া অনলাইন মাগুরা অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠান। আমার আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আলহাজ মুফতি মোস্তফা কামাল, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য ও মাগুরা জেলা সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং উনি মাগুরা 2 থেকে এই দলের পক্ষ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী। প্রিয় দর্শক, প্রিয় মাগুরাবাসী, আমরা জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার আজকের অনুষ্ঠান শুরু করছি। জনাব মুফতি মোস্তফা কামাল, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মুফতি মোস্তফা কামাল, আমি জানতে চাই যে বাংলাদেশে যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ মাগুরা টকের উপস্থাপক জনাব শাহিনুর ইসলাম। সর্বপ্রথম জুলাইয়ের গণ অভ্যুত্থানের শাহাদত বরণকারীদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং যারা এখনো অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করছি। আসলে বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর হলো। এই 53 বছর যারা এই দেশে ক্ষমতায় ছিল তারা স্বাধীনতার মূল যে লক্ষ্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা প্রতিষ্ঠা করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। যদি আমরা আরো স্পষ্টভাবে বলি, এই দীর্ঘ সময় যেই নীতিতে এবং যেই নেতৃত্বে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পরিচালিত হয়েছে, এই নীতি এবং এই নেতৃত্ব ব্যর্থ হয়েছে। যতটুকু যৌক্তিক উন্নতি অগ্রগতি হওয়ার কথা ছিল, যৌক্তিকতা ছিল, তার ধারে কাছেও যেতে পারেনি। আমরা দেখেছি এই দীর্ঘ সময় যারা জনগণের সমর্থনে অথবা জোর করে ক্ষমতায় এসেছে, ক্ষমতায় এসেই তারা তাদের ব্যক্তিগত, পারিবারিক এবং দলের স্বার্থ সিদ্ধি করেছে। জনগণ এবং দেশের কল্যাণে তারা সফল হয়নি, ভালো কিছু করতে পারেনি। আপনি নিশ্চয়ই বিষয়টা লক্ষ্য করবেন যে বাংলাদেশের সমসাময়িক যে দেশগুলো স্বাধীন হয়েছে, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, তারা আজকে কোথায় চলে গিয়েছে? আমাদের দেশের আমাদের সন্তানরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে মালয়েশিয়ায় গিয়ে তারা মাঠে ময়দানে জঙ্গলে কাজ করছে, অথচ আমাদের অর্থনৈতিক অবস্থা, আমাদের সামাজিক অবস্থা, আমাদের সামগ্রিক বিষয় আমরা এখনো অনেক পিছিয়ে আছি। বিভিন্ন সরকার ক্ষমতায় এসেছে, তাদের গণ আন্দোলনের মুখে তাদের ক্ষমতাচ্যুত হতে হয়েছে। যেমন এরশাদের কথাই যদি আমরা বলি, হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনি আন্দোলনের মুখে তাকে পদত্যাগ করতে হয়েছে। পরবর্তীতে বিএনপির তাদেরকেও আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে হয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগের অবস্থা তো আমরা সবাই জানি। যারা তাদের বক্তব্যে নিজেদেরকে গণতন্ত্রের মানুষকন্যা, যারা নিজেদেরকে দেশরত্ন বলে দাবি করত, তাদের নেতৃত্বেই গণতন্ত্রের কবর রচিত হয়েছে এবং দেশের মারাত্মক ক্ষতি হয়েছে। অর্থনৈতিক বলেন, সামগ্রিকভাবে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। সুতরাং এদেশের আপামর জনতা সবার সম্মিলিত প্রচেষ্টায় এই ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। স্বাভাবিকভাবেই দেশের জনগণের একটি চাহিদা এবং লক্ষ্য হলো একটি দেশপ্রেমিক, একটি জনবান্ধব সরকার প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে। আমরা আশা করি তারা তাদের ঘোষিত সময়ের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন তারা করতে সক্ষম হবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের মোহতারাম আমির, আমরা সেই আশা এবং বিশ্বাস আমাদের আছে। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা মনে করি যে অতীতের যারা ফ্যাসিবাদী স্বৈরাচার ছিল, ভবিষ্যতে
আর কোনো ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার আমাদের দেশে ক্ষমতায় আসতে না পারে, সেই জন্য আমরা সংখ্যানুপাতিক পদ্ধতির, পিআর পদ্ধতির সিস্টেমে আমরা নির্বাচন দাবি করে আসছি। আলহামদুলিল্লাহ সেই দাবি এখন গণ দাবিতে পরিণত হয়েছে। আপনারা জানেন গত 28শে জুন সোহরাওয়ার্দী উদ্যানে, ঐতিহাসিক সোহরাওয়ার্দী বিশাল জনসভা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক একটি জনসভা হয়েছে। অকল্পনীয়, সুশৃঙ্খল এবং সফল একটি জনসভা হয়েছে, এবং সেখানে যারা পিআর এর পক্ষে, যারা সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে, তারা সবাই সেখানে বক্তব্য রেখেছে। এটা মিডিয়ায় এসেছে, আপনারা নিশ্চয় জানেন। তা আমরা মনে করি যদি সকল দলের অংশগ্রহণ থাকে সংসদে, দল ধর্ম নির্বিশেষে সবার যদি অংশগ্রহণ থাকে, তাহলে একটি প্রাণবন্ত এবং জনবান্ধব, জনকল্যাণ একটি সরকার গঠিত হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। যদি নির্বাচন হয় বা এই পদ্ধতি যদি গ্রহণ করে, এটা সুবিধা আর অসুবিধা, সবকিছুরই সুবিধা অসুবিধা আছে। তা আমরা যেটা মনে করি যে প্রচলিত যে পদ্ধতিতে আমাদের সরকার ক্ষমতায় যায়, আমাদের দেশে যে প্রচলিত যে সিস্টেম আছে, এই সিস্টেমে আমাদের অভিজ্ঞতা হলো যে এরা সংখ্যা গরিষ্ঠ না, সংখ্যালঘু জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র চালায়। যেমন দেখুন 91 পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে আমরা যদি দেখি, রেজাল্ট দেখি, 33, 34, সর্বোচ্চ 40+ সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতা চালিয়েছে আওয়ামী লীগ, বিএনপি। যদি ধরুন 40% লোকের সমর্থন নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় চালায়, তাহলে 60% লোক তাদের বিপক্ষে ছিল। গণতন্ত্রের যে সৌন্দর্য, অধিকাংশ মানুষের মতামতের প্রতিফলন এখানে ঘটবে, সেটা কিন্তু ঘটে না এই সিস্টেমে, সেটা হয় না। হ্যাঁ, পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে যদি আমরা নির্বাচন করতে পারি, তাহলে এক্স্যাক্টলি গণতন্ত্রের যেই সৌন্দর্য সেটা এখানে প্রতিফলিত হবে, এটা আমরা বিশ্বাস করি। নির্বাচনে আমরা যেমন দেখি বিশেষ গুন্ডা, তারপরে টাকার যে খেলা হয়, সেটা কি থাকবে? এটা একটা আমাদের দেশের বড় একটা সমস্যা, যেটা যে কোনো একটা সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করাটা, এটা কেটে দিয়ে না। আমাদের দেশে নির্বাচনের, দেখুন আমাদের দেশে নির্বাচনের যে একটা সিস্টেম গড়ে উঠেছে, সেটা হলো কালো টাকা, হুন্ডা, গুন্ডা, পেশি শক্তির এখানে প্রভাবটা অনেক বেশি থাকে। এই জন্যই আমরা পিআর পদ্ধতি চাচ্ছি। যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, তখন এই কালো টাকা, মাস্তানি, পেশি শক্তি, কেন্দ্র দখল, এইগুলো থেকে আমাদের নির্বাচন মুক্ত থাকবে। অবাধ, সুষ্ঠু, ভোটাররা স্বাধীনভাবে তাদের মতামত এখানে দিতে পারবে। এই জন্য আমরা পিআর এর পক্ষে সর্বোচ্চ চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ বাংলাদেশের অধিকাংশ দল এই পিআর এর পক্ষে আজকে অবস্থান নিয়েছে। শুধু রাজনৈতিক দল না, যারা রাষ্ট্রকে নিয়ে ভাবে, যারা জনগণকে নিয়ে ভাবে, তারাও আজকে দেখবেন আপনারা বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞ যারা আছে, ভালো সাংবাদিক যারা আছে, যারা দেশ এবং জনগণের কল্যাণ নিশ্চিত করতে চায়, তারা কিন্তু এখন পিআর এর পক্ষে অবস্থান নিয়েছে। ধন্যবাদ। আমরা সম্প্রতি দেখতে পেরেছি যে আপনাদের যে জনসভাটা হলো, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে সারা জাগানো এবং বিশাল বড় মাপের একটা জনসভা হয়েছে। সেখানে মানুষে আপনাদের সমর্থকরা কানায় কানায় পরিপূর্ণ হয়েছিল। সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাদের মঞ্চে অধিকাংশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিল। এই বিষয়টাকে আপনি আসলে কি মেসেজ দিতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটি ব্যতিক্রম সংগঠন। আপনি নিশ্চয় খেয়াল করে থাকবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় 38 বছর কন্টিনিউ করছে। আমাদের প্রতিষ্ঠাকালীন যে বক্তব্য, আমাদের মূল যে আদর্শিকের যে জায়গাটা, সেই জায়গা থেকে আমরা কখনো সরে আসিনি। এই দীর্ঘ সময় আমরা কন্টিনিউ করেছি। কখনো আমরা কোনো ফ্যাসিবাদী, স্বৈরাচারী, জালেমের সহযোগী ছিলাম না, তাদের সাথে ছিলাম না। আমরা আমাদের মূল লক্ষ্যে পৌঁছার জন্য অবিচল, অটল ছিলাম, এখনো আছি। তারই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ গত 28শে জুন শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে
আমরাই একমাত্র সংগঠন যারা আমরা নিজেদের টাকা দিয়ে আমরা সংগঠন করি। আমরা এই সংগঠন থেকে ব্যক্তিগতভাবে আর্থিকভাবে কোনো সুবিধা আমরা ভোগ করি না। এই যে বিশাল একটা জনসভা মহাসমাবেশ আমরা করেছি, যারা এসেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি প্রত্যেকেই নিজের টাকা খরচ করে ভাড়া দিয়ে নিজের খেয়ে এখানে এসেছে। আমাদের সেন্টার কমিটির পক্ষ থেকে তাদেরকে আসা খাওয়ার ব্যাপারে কোনো সহযোগিতা করা হয়নি। এবং আপনি দেখেছেন যে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আমি কিছু সময় আগেও ইউরোপের এক ভাইয়ের একটি বক্তব্য শুনতেছিলাম। উনি বলেছে সমাবেশের সামনে, পেছনে, ডাইনে, বামে, বাইরে সমান সংখ্যক লোক ছিল। আপনারা দেখেছেন সরোয়ার্দী উদ্যান কানায় কানায় ভরা ছিল। এবং শুধু সরোয়ার্দী উদ্যান না, মৎস্য ভবন, প্রেস ক্লাব, পল্টন মোড়, শহীদ মিনার, দোয়েল চত্বর, শাহবাগ কানায় কানায় ভরা ছিল। অর্থাৎ ঢাকার বাইরের লোকেই সরোয়ার্দী উদ্যানে জায়গা পায়নি। আর ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ এই লোকগুলো তো ঢোকার কোনো প্রশ্নই আসে না। তা সেই মঞ্চে বাংলাদেশের যারা সত্যিকার অর্থেই বাংলাদেশের স্বার্থে বিশ্বাস করে, ভারতীয় আধিপত্যবাদ এখানে যারা বিরোধী এবং সত্যিকার অর্থে যারা দেশ এবং জনগণের কল্যাণে বিশ্বাস করে, সকল রাজনৈতিক দল আমাদের মঞ্চে আমাদের মোহতারাম আমিরের দাওয়াতে অংশগ্রহণ করেছে এবং তারা সবাই পিয়ারের পক্ষে এবং রাজনীতিতে গুণগত একটি পরিবর্তনের লক্ষ্যে তারা বক্তব্য দিয়েছে। দেখুন, প্রায় 2000-এর মতো মানুষ জুলাই অভ্যুত্থানে শাহাদত বরণ করেছে, হাজার হাজার মানুষ আহত, পঙ্গুত্ব বরণ করেছে, বিভিন্ন অঙ্গহানি হয়েছে। এত রক্ত, এত জীবনের বিনিময়ে যদি আমরা রাজনীতিতে চেঞ্জ না আনতে পারি, পরিবর্তন না আনতে পারি, তাহলে তো সবকিছু বৃথা যাবে। তা আমরা যারা এই জুলাই গণ অভ্যুত্থানে সরাসরি সম্পৃক্ত ছিলাম, আপনিও তো রাজপথে সরাসরি ছিলেন। হ্যাঁ, বলতে গেলে প্রায় 1 মাস 5 দিন আমরা কন্টিনিউ করেছি। কোনো কোনো মুহূর্তে ছিল হয়তো 5 মিনিট আগে যদি সেখান থেকে সরে যেতে না পারতাম কিংবা কোনোভাবে যদি নিজেকে সেভ করতে না পারতাম, হয়তো বেঁচে থাকা সম্ভব ছিল না। যে অনেক 19 তারিখের ঘটনা, সেই 4 তারিখের, 5 তারিখের, এগুলো সব ফুটেজ আছে, আপনি দেখবেন। তা আমরা এত জীবনের রিস্ক নিয়ে জীবন বাজি রেখে আমরা এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি। ঠিক সেই সিস্টেম যদি আবার এই দেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে তো আমাদের এই সব বৃথা যাবে। এজন্যই আমি আশা করি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আশা করে, সত্যিকার অর্থে যারা আমরা জনগণের স্বার্থ, দেশের কল্যাণ চাই, আমাদের সবাইকে এই সিস্টেমের পরিবর্তন আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই চেষ্টাটাই করেছে। আমরা আশা করি, বিশ্বাস করি, সময়ের ব্যবধানে সবাই এই পিআর পদ্ধতি মেনে নিবে এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ধন্যবাদ জনাব মুফতি মোস্তফা কামাল। আমি এখন যেতে চাই আমাদের এলাকায় মাগুরাতে। আপনি মাগুরা মায়ের কৃতি সন্তান, আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের এই দলটিকে সংগঠিত করেছেন মাগুরাতে এবং আপনি ছাত্র নেতাও ছিলেন, এখন বর্তমান মাগুরা জেলার সভাপতি এবং 2-এ ঘোষিত প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা মার্কার প্রার্থী। আমরা যেমন দেখলাম যে ঢাকাতে যে সংগঠিত আপনার দল, তেমনি কি মাগুরাতে আপনি কতটুকু সংগঠিত করেছেন এই ইসলামী দলকে এবং কেন মাগুরার মানুষ আপনাকে ভোট দিবে? ধন্যবাদ। দেখুন, আমি খুব ছোটবেলা থেকে ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য ফরম পূরণ করেছি এবং একদম লোকাল পর্যায় থেকে আমি চরমোনাই মাদ্রাসায় লেখাপড়া করেছি। আমি যখন একদম প্রথম ক্লাসে পড়ি তখনই আমি ছাত্র আন্দোলনের সদস্য ফরম পূরণ করেছি এবং চরমোনাই মাদ্রাসা কমিটির আমি সদস্য ছিলাম। পরবর্তীতে ঢাকায় আমি আসার পরে জামিয়া শরিয়া মালিবাগ ছাত্র আন্দোলনের কমিটির আমি সভাপতি ছিলাম। ঢাকা মহানগর ছাত্র আন্দোলনের দায়িত্বশীল ছিলাম। পরবর্তীতে আমি কেন্দ্রীয় ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলাম 2 সেশন। ছাত্র সংগঠনের পরে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ পল্টন থানা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি মতিঝিল
ইসলাম শাখার সেক্রেটারির দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে আমি প্রায় 2012 সাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি মনোনীত হয়েছি, নির্বাচিত হয়েছি। পরবর্তীতে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছি। তা আমরা একটা সাংগঠনিক লোক, আমার জীবনটাই হলো সাংগঠনিকভাবে আমার গড়ে ওঠা। তা আমি দায়িত্ব পাওয়ার পরে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি মাগুরা জেলাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তোলা। আলহামদুলিল্লাহ, আপনারা নিশ্চয় জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরাতে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। আপনারা নিশ্চয় দেখেছেন গত ইউপি নির্বাচনে আমরা মাগুরাতে কয়েকটি ইউনিয়নে আমরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, কিন্তু তৎকালীন যারা ক্ষমতায় ছিল তাদের কাছে আমরা সঠিক রেজাল্টটা আমরা রাখতে পারিনি। তারপরও আমরা আমাদের সত্যজিৎপুর ইউনিয়নের আমরা চেয়ারম্যান মুফতি ওসমান গনি মুছাপুরি আমাদের চেয়ারম্যান, এবং আমার যেখানে বাড়ি শতখালী ইউনিয়ন সেখানে মাওলানা শরীফুল ইসলামও চেয়ারম্যান হয়েছিল, এবং মগি ইউনিয়ন, চাউলিয়া ইউনিয়ন, তালকড়ি ইউনিয়ন আমরা প্রায়, এবং শতখালী শালিখা ইউনিয়ন সহ আমরা প্রায় 7-8টা ইউনিয়নে আমরা চেয়ারম্যান হয়ে গিয়েছিলাম। তৎকালীন আপনি হয়তো জেনে থাকবেন, তখন যিনি এসপি ছিলেন জাগলাতে নির্বাচনের আগে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল নির্বাচন কেন্দ্রে। তখন আমাদের মাগুরাতে নির্বাচনটা ফেয়ার হয়েছিল, কিন্তু পরবর্তীতে রেজাল্টটা পরিবর্তন করে দেওয়া হয়েছিল। তৎকালীন এসপি জহিরুল ইসলাম, হ্যাঁ, জহির সাহেব খুব দায় দায়িত্ব নিয়ে একটা ভালো নির্বাচন করেছিল। আমি বেশি দিন থাকতে পারিনি। তৎকালীন যারা মাগুরাতে নেতৃত্ব দিচ্ছিলেন তৎকালীন সরকারের, তারা তাকে সরিয়ে দিয়েছিল। সর্বোপরি ইসলামী আন্দোলন মাগুরা বাংলাদেশ মাগুরাতে একটি শক্তিশালী অবস্থান ইতিমধ্যেই গড়ে তুলেছে, প্রতিষ্ঠা করতে পেরেছে। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমাদের যতগুলো সহযোগী সংগঠন আছে, যেমন ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, আইম্মা পরিষদ, জাতীয় শিক্ষক ফোরাম সহ আমাদের সকল সহযোগী সংগঠন আমরা উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমাদের কমিটি ইতিমধ্যে আমরা গঠন করে ফেলেছি, এবং নির্বাচনের রেজাল্ট আমাদের পক্ষে আনার জন্য আমরা বিভিন্ন ইউনিট কমিটি এবং মহিলা ইউনিট কমিটি আমাদের বিভিন্ন জায়গায় হয়ে গিয়েছে। আমি যেটা বিশ্বাস করি, যদি ফেয়ার এবং ফ্রি নির্বাচন হয় এবং আমরা যদি সমস্ত ইসলামী দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে পারি, তাহলে আমরা বিজয় লাভ করব। এবং আপনি জেনে থাকবেন ইতিমধ্যেই আমাদের মোহতারাম আমির, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম, উনি ঘোষণা দিয়েছেন যে আগামী নির্বাচনে সকল ইসলামী দলের পক্ষ থেকে একটি বাক্স নিশ্চিত করার জন্য আমাদের দুটা প্রচেষ্টা থাকবে। একটা হলো হয়তো পেয়ার পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হবে, আনুপাতিক হারে সংসদ সদস্য মনোনীত হবে। যদি আমরা সেখানে সফল না হই, তাহলে আমরা সকল ইসলামী দল মিলে ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করব। আশা করি সেই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা মাগুরা 2 আসন আমরা নির্বাচন করব এবং সেখানে আমরা বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। আপনি কি মনে করছেন যে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমান যে অবস্থা, তা থেকে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন করা কি সম্ভব কিনা? আপনি কি কি কাজ করেছেন মাগুরায়? দেখুন, সরকার যদি ইচ্ছা করে তাহলে অবশ্যই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা, জাতিকে উপহার দেওয়া অবশ্যই সম্ভব। কারণ একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা প্রয়োজন সব সরকারের আছে। সরকার ইচ্ছা করলেই, রাজনৈতিক দলগুলো যদি সরকারকে সহযোগিতা করে, অবশ্যই এটা সম্ভব। আমরা আশা করি আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে। যেমনিভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেভাবে বলেছেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন তিনি উপহার দিবেন, যা মানুষের কল্পনাতেও নেই, সেটা আমরা বিশ্বাস করি। পাশাপাশি দেখুন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেন মানুষ ভোট দিবে, এটার যদি আমি সহজে বলি, আমাদের মাগুরাতে যে আমাদের হাত পাকার যিনি চেয়ারম্যান আছেন,
সেই চেয়ারম্যানের এই 3-3.5 বছরের কর্মকাণ্ড যদি আপনি পর্যালোচনা করেন, এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, যেমন লক্ষ্মীপুরে আমাদের আল্লামা খালিদ সাইফুল্লাহ, উনি আমাদের চেয়ারম্যান। আপনাদের বিভিন্ন মিডিয়ায় ওনাকে নিয়ে নিউজ এসেছে, আপনারা দেখেছেন। ওনার এই চেয়ারম্যানিটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের সাথে তুলনা করেছেন, যে অনেক জায়গায় দেখা যায় যে চেয়ারম্যানদের কাছে ছোট্ট একটা কাজ নিয়ে মানুষ আস্তে আস্তে হয়রান হয়ে যায়, কিন্তু উনি নিজে গিয়ে মানুষের যেই বরাদ্দ, অভাব, গরিব, দুঃখী মানুষের যে বরাদ্দ, তিনি নিজে গিয়ে মানুষের বাড়িতে পৌঁছিয়ে দেয়। এবং আরো যে চেয়ারম্যানের কাছে মানুষের যে কাজগুলো থাকে, তিনি নিজ গরজে সেগুলো করে দেয়। ঠিক আমাদের চেয়ারম্যান, আপনি দেখবেন যে কিভাবে সরকারের বরাদ্দকৃত অর্থ যথা উপযুক্ত এবং যথাস্থানে যথা জায়গায় এগুলো পৌঁছে দেওয়ার জন্য দীর্ঘ সময় কাজ করছে। আমরা সেখানে প্রত্যক্ষ সাক্ষী, আমরা দেখি। সুতরাং আমরা যেখানে সুযোগ পেয়েছি, আমরা যেখানে সেখানে আমরা সফলতার সাথে, আমানতদারির সাথে, যোগ্যতার সাথে সেটা পালন করেছি। আর এই দীর্ঘ সময় আমি 2008-এ আমি নির্বাচন করেছি, 18-তে আমরা নির্বাচন করেছি। সেখানে শুধু আমরা না, বিএনপি সহ ডক্টর কামাল সাহেবের নেতৃত্বে সবাই মিলে 18-তে নির্বাচন গিয়েছে, আমরাও গিয়েছি। দিনের ভোট রাতে হয়েছে, তো সেখানে আমরাও গিয়েছি। তো সেখানে নির্বাচন কেমন হয়েছে সেটা সবাই জানি, আমরা জানি। আপনি মাগুরাতে কি কি উন্নয়ন করেছেন? এই যে মাগুরাতে আসলে উন্নয়ন করতে হলে তো পজিশনে যেতে হয়, যেখানে যদি নিজের নির্বাচিত যদি জনপ্রতিনিধি না হয়, তাহলে তো জনগণের জন্য সেভাবে ভূমিকা রাখা যায় না। হ্যাঁ, ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে আমরা বিভিন্ন ক্রাইসিসে, ধরেন করোনা, বিভিন্ন ভাবে আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষের পাশে থাকার জন্য। এবং আপনি জানেন যে মাগুরাতে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যে মারামারিগুলো হয়, যে হিংসা হানাহানিগুলো হয়, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য। সবচেয়ে মজার বিষয় হলো, আমরা যখন সত্যজিৎপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হই, তার পরের দিনেই খুব বড় একটা দুই পক্ষের একটা মারামারি হচ্ছিল। আমরা সেখানে গিয়ে সেটাকে বন্ধ করার জন্য চেষ্টা করেছি এবং সেটা সফল হয়েছে। সামাজিক যে দ্বন্দ্বগুলো, আমরা সেটা চেষ্টা করেছি এবং সর্ব অবস্থায় মানুষের সুখে দুঃখে আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি এবং বিভিন্নভাবে অসহায়, দরিদ্র, সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করেছি। এবং এলাকার উন্নয়নে নিজেদের অবস্থানে থেকে এই যে 1 বছর আমরা উপজেলা অফিসার এবং ডিসি মহোদয় এবং বিভিন্নভাবে যেখানে যতটুকু সম্ভব আমরা বরাদ্দ নিয়ে সেখানে কাজ করার চেষ্টা করেছি। এবং আপনি একটা বিষয় দেখবেন, অত্যন্ত দুঃখের সাথে যেটা আমরা বলি, যে অনেকে বলতে চায় যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নৌকা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পোস্টার একসাথে উঠতে দেখেছি। আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে যেই নির্বাচনে নৌকা এবং নাঙ্গল, নৌকা এবং হাত পাখা, আবার বলি, যেই নির্বাচনে নৌকা এবং হাত পাকার পোস্টার একসাথে উঠতে দেখেছেন, সেই নির্বাচনে ধানের শীষের পোস্টারও উঠতে দেখেছেন। ওরা হলো জ্ঞান পাপী, ওরা বাস্তবতা, অতীতকে নিজেদের পক্ষে না গেলে এরা স্বীকার করতে চায় না। তো সামগ্রিকভাবে আমরা স্পষ্ট করতে চাই, আমরা কখনো কোনো স্বৈরাচার, কোনো জালেম সাথে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। কারণ আমরা জনগণের কল্যাণে, আমরা দেশের কল্যাণে রাজনীতি করি, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতিটা করি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই দিন প্রতিষ্ঠার আন্দোলন, অর্থাৎ আমরা যে ইসলামে বিশ্বাস করি, এই ইসলাম হলো পৃথিবীর একমাত্র প্রমাণিত সফল আদর্শ। আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের যিনি নবী, আমাদের যিনি রাসূল, তিনার আদর্শটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ। এবং আমরা অনেক সময় ভুলে যাই, আমরা যেই নবীতে বিশ্বাস করার কারণে মুসলিম, সেই নবী পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিলেন। দীর্ঘ 10 বছর তিনি মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন এবং তার ঘনিষ্ঠ সহচর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক।
সুতরাং আমরা বিশ্বাস করি আমরা যদি ইসলামকে বিজয় করতে পারি, রাসূলের আদর্শকে যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সকল সমস্যার সমাধান হবে, মানুষ তাদের ন্যায্য যৌক্তিক মৌলিক অধিকার ফিরে পাবে এবং রাষ্ট্র একটি উন্নত সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত হবে। এই জন্য আমি আহ্বান জানাবো যে সত্যিকার অর্থে যারা দেশকে ভালোবাসি, যারা মানুষকে ভালোবাসি, যারা দেশ মানুষের অধিকার এবং দেশ এগিয়ে নিয়ে যেতে চাই। ধন্যবাদ জনাব মুফতি কামাল। আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি যে দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকার ফলে মানুষের ভোটার অধিকার ছিল না এবং ইয়াং জেনারেশন ভোটদান থেকে দীর্ঘদিন বিরত থাকে। তেমনি আমাদের মাগুরাতে কিন্তু ইয়াং জেনারেশনের যে সংখ্যা আনুপাতিক হারে অনেক বেশি। এই ইয়াং জেনারেশন, এই নতুন প্রজন্মের ভোটারদের টানার জন্য আপনি কি করবেন, আর এই নতুন প্রজন্মের উদ্দেশ্যে আপনার বক্তব্য? ধন্যবাদ। দেখুন, আমাদের দেশের সমস্যাটা কোথায়? আমরা যারা রাজনীতি করি, আমরা স্পষ্টভাবে বলি যে আমরা জনগণের কল্যাণে, দেশের কল্যাণে রাজনীতি করি, কিন্তু বাস্তবতা হলো সম্পূর্ণ ভিন্ন। যারাই যখন ক্ষমতায় ছিল তাদের নেতৃত্বেই দেশ এবং জনগণের সকল অকল্যাণ যেগুলো হয়েছে তাদের নেতৃত্বে হয়েছে। আমরা যদি আরো ক্লিয়ারলি বলি, আজকে আমাদের মাগুরাতে আমরা যখন জেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে আমরা যখন বসি, আমাদের ডিসি মহোদয়, এসপি মহোদয়, যারা সংশ্লিষ্ট রয়েছে মাদক দ্রব্য অধিদপ্তরের, তারা যখন পরিসংখ্যান দেয় তখন তারা বলে যে মাদক মাগুরাতে ছেয়ে গেছে। তা আমরা তখন বলি যে এই যে মাদক, এখানে যারা কারবারি, যারা ডিলার, যারা নেতৃত্ব দিচ্ছে, যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তারা কারা? আমরা অতীত ইতিহাস থেকে যেটা দেখি, যারা যখন ক্ষমতায় ছিল তাদের নেতৃবৃন্দই এই মাদকের কন্ট্রাক্টারি করেছে, সাপ্লাই দিয়েছে, তাদের কর্মীরাই এই মাদক বেচাকেনার সাথে সম্পৃক্ত ছিল। তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারি, আমরা রাজনীতির সাথে যারা সম্পৃক্ত রয়েছে, আমরা যদি নিজেরা সিদ্ধান্ত নিই যে আমার এলাকায় মাদক চলবে না, তাহলে কারোর ক্ষমতা নেই মাদক বেচাকেনা করার, সন্ত্রাসী কর্মকাণ্ড করার। আপনারা দেখেছেন যে এই যে ইদানিং মাগুরাতে বিভিন্ন দলের অনেক নেতা গ্রেপ্তার হয়েছে, কেউ অস্ত্র মাদক সহকারে গ্রেপ্তার হয়েছে, বিভিন্ন সিনিয়র দায়িত্বশীলরা গ্রেপ্তার হয়েছে, নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছে। কেন হয়েছে? তুলনামূলক নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকার কারণে হয়েছে। আর অতীতে যখন দলীয় সরকার ক্ষমতায় থাকে, তাদের নেতারা যখন সন্ত্রাস, মাদক, খুন খারাপি, চাঁদাবাজি করে, তখন তারা আর আইনের আওতায় আসে না। এজন্য আমি যেটা মনে করি, এই যুব সমাজকে বাঁচাতে হলে আমাদেরকে এই মাদকের ছোবল থেকে আমাদের সমাজকে বাঁচাতে হবে। আর সেই জন্য রাজনৈতিক সিদ্ধান্ত লাগবে, রাজনৈতিক নেতৃবৃন্দের অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমরা কখনো আমাদের আশ্রয় প্রশ্রয় মাদক চলবে না, মাদকের কারবার বন্ধ করব। এটা হলো একটা অঙ্গীকার থাকতে হবে আমাদের। আরেকটি বিষয় যেটা বলেছেন, দেখুন, দীর্ঘ প্রায় 17 বছর আমাদের দেশে একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকার কারণে আপনারা জানেন যে রাতের ভোট, দিনের ভোট রাত্রে হয়েছে এবং ভোট কেন্দ্রে যেতে পারেনি জনগণ, ভোটাররা। কেন্দ্রের মুখ থেকে, কেন্দ্রের আশেপাশ থেকে তাদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং ডামি নির্বাচন করা হয়েছে। অর্থাৎ দীর্ঘ সময় আমাদের যুব সমাজ, নতুন ভোটাররা, আমাদের দেশের সাধারণ ভোটাররা ভোট দানের থেকে বঞ্চিত ছিল। তা আমি আশা করি এখন সবাই সচেতন। এই দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে আমি সহ আরো যারা মাগুরাতে রাজনীতি করে, নেতৃত্ব দেয়, সবার একটা অতীত আছে। ভোটারদেরকে বিবেচনায় আনতে হবে যে কাদের অতীতে কতটুকু ভালো। যাদের অতীত ভালো, বর্তমান ভালো, তাদের দ্বারাই ভবিষ্যতে ভালো কিছু করা সম্ভব। আর যাদের অতীত কলঙ্কিত, তাদের দ্বারা কখনো ভালো কিছু করা সম্ভব না। তা আমি যুবক এবং সকল ভোটারদের প্রতি আহ্বান জানাবো, ইসলামী আন্দোলন বাংলাদেশের অতীত কর্মকাণ্ড এবং আমাদের মোহতারাম আমির যেহেতু আমাকে মাগুরা 2 আসনের জন্য সংসদ সদস্য প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন,
আপনারা যারা আমার সম্পর্কে জানেন এবং যারা জানেন না, আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আমার সম্পর্কে জানেন, আমার অতীত কর্মকাণ্ড সম্পর্কে জানেন। যদি আপনাদের বিবেচনায় অন্যদের তুলনায় আমার অতীত কর্মকাণ্ড ভালো হয়ে থাকে এবং আমার যতটুকু যেখানে ভূমিকা রাখার সুযোগ হয়েছে সেটা যদি আপনাদের কল্যাণে, দেশের কল্যাণে যৌক্তিক হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে সমর্থন করবেন। আমরা সবাই মিলে মাগুরাকে একটি উন্নত এবং শ্রেষ্ঠ জেলা হিসাবে গড়ে তুলতে চাই। এই জন্য আমরা সবাই একযোগে কাজ করতে চাই। সমাজের সবাই খারাপ না, অধিকাংশ লোক ভালো, আর স্বল্প সংখ্যক লোক খারাপ। আমরা অধিকাংশ ভালো লোকগুলো যদি ঐক্যবদ্ধভাবে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আমরা বিজয় লাভ করব, আমাদের এলাকা উন্নতি অগ্রগতি নিশ্চিত হবে। আর আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে আমরা হেরে যাব, আমাদের এলাকা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমি আশা করি, আসুন সার্বিক বিবেচনায় ইসলাম দেশ মানবতার কল্যাণে, এলাকার উন্নয়নে আমরা সঠিক সিদ্ধান্ত নিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুক। মাগুরা টকের সম্মানিত উপস্থাপক জনাব শাহিনুল ইসলাম ভাইকে ধন্যবাদ। আশা করি আবারও কোনো এক সময় দেখা হবে। ধন্যবাদ জনাব মুফতি মোস্তফা কামাল, আপনি মাগুরাটাকে এই প্রথম অংশগ্রহণ করেছেন। প্রিয় দর্শক, আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।